সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্প কি ইরানের আইআরজিসি এবং বাসিজ বাহিনীকে ভুল বুঝেছেন? এদিকে ইরানের ক্ষমতায় আসার মতো সম্ভাব্য উত্তরসূরিরা সবাই নিহত, ট্রাম্প। অপরদিকে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান, আব্বাস আরাগচ্চি। আরও থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ইরানের আইআরজিসি এবং বাসিজ বাহিনীকে ভুল বুঝেছেন ট্রাম্প। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যদের উদ্দেশ্যে অস্ত্র সমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, আত্মসমর্পণ করলে তাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে, অন্যথায় তাদের নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। কিন্তু ট্রাম্পের এই আহ্বানের পরও আত্মসমর্পণ বা বিচ্ছিন্নতার কোনো লক্ষণ দেখা যায়নি। বরং আইআরজিসি ও সংশ্লিষ্ট বাহিনী ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশ্লেষকদের মতে, ট্রাম্পের আহ্বান ব্যর্থ হওয়ার পেছনে আইআরজিসি ও বাসিজ বাহিনীর আদর্শিক কাঠামো, সংগঠনগত শক্তি এবং রাজনৈতিক অর্থনৈতিক প্রভাব বড় কারণ হিসেবে কাজ করেছে। আইআরজিসি কি? ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস হল ইরানের একটি অভিজাত সামরিক বাহিনী, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর প্রতিষ্ঠিত হয়। ইরানের নিয়মিত সেনাবাহিনীর পাশাপাশি কাজ করলেও সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে পরিচালিত হয় এই আইআরজিসি। আইআরজিসির আদর্শিক ভিত্তি হল ভেলায়াতে ফকিহ, অর্থাৎ ইসলামী ফকিহ বা ধর্মীয় নেতার অভিভাবকত্বের নীতি। এর মূল লক্ষ্য ইসলামী বিপ্লব রক্ষা করা এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্য বজায় রাখা। এই বাহিনীটির স্থল, নৌ এবং বিমান শাখা রয়েছে। এর অধীনে রয়েছে অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষাকারী আধা সামরিক বাহিনী বাসিজ এবং বিদেশে বিশেষ অভিযান পরিচালনাকারী কুদস ফোর্স। প্রায় 1,90,000 সক্রিয় সদস্য এবং রিজার্ভ সহ প্রায় 6 লাখ সদস্য নিয়ে আইআরজিসি ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার একটি প্রধান স্তম্ভ। এই বাহিনী ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম পরিচালনা করে, পারমাণবিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করে এবং মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সমন্বয় করে, যাকে প্রতিরোধ অক্ষ বলা হয়। 2019 সালে যুক্তরাষ্ট্র আইআরজিসিকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। 2026 সালের ফেব্রুয়ারিতে ইউরোপীয় ইউনিয়নও একই পদক্ষেপ নেয়। এর জবাবে ইরান ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর নৌ এবং বিমান বাহিনীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করে। আইআরজিসি শুধু সামরিক প্রতিষ্ঠান নয়, ইরানের রাজনীতিতে এবং অর্থনীতিতেও এর শক্তিশালী প্রভাব রয়েছে। জ্বালানি, পরিবহন, অবকাঠামো, টেলিযোগাযোগ ও খনিজ খাতে আইআরজিসি সম্পর্কিত প্রতিষ্ঠানের বড় বিনিয়োগ রয়েছে। বাসিজ বাহিনী কি? বাসিজ হল আইআরজিসির অধীন একটি স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী, যা 1979 সালে প্রতিষ্ঠিত হয়। এই বাহিনীতে সাধারণ নাগরিকরা যোগ দেন, যাদের অনেকেই দেশপ্রেম এবং ধর্মীয় বিশ্বাসে উদ্বুদ্ধ। তবে বিশ্লেষকদের মতে অনেক তরুণ সদস্য সামাজিক সুবিধা এবং অর্থনৈতিক সুযোগের আশায়ও এতে যোগ দেন। প্রায় 4,50,000 সদস্য নিয়ে বাসিজ বাহিনী ইরানের অন্যতম আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। বিক্ষোভ দমনে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 2009 সালের নির্বাচন পরবর্তী বিক্ষোভ এবং 2022-23 সালের নারী অধিকার আন্দোলন দমনে বাসিজ সদস্যদের সামনের সারিতে দেখা গেছে। কেন ট্রাম্পের আহ্বান ব্যর্থ? বিশ্লেষকদের মতে ট্রাম্পের ধারণা ছিল আইআরজিসির সদস্যরা হয়তো সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে বা আত্মসমর্পণ করতে পারে, কিন্তু বাস্তবে বাহিনীটি অত্যন্ত আদর্শিক ও সংগঠিত হওয়ায় তা সম্ভব হয়নি। একজন প্রাক্তন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, ইরানে ক্ষমতার কেন্দ্র একাধিক: ধর্মীয় নেতৃত্ব, সামরিক বাহিনী, আইআরজিসি এবং গোয়েন্দা সংস্থা, যারা সহজে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের আহ্বান মেনে চলবে না।
ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের নেতৃত্বের পক্ষ থেকেও সংঘাত আরও বিস্তারের ইঙ্গিত দেওয়া হয়েছে বলে বিশ্লেষকরা উল্লেখ করেন। আইআরজিসির সদস্যদের জন্য আদর্শিক আনুগত্যের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক সুবিধাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে ব্যাপক হারে আত্মসমর্পণের সম্ভাবনা খুবই কম বলে মনে করা হয়। ভবিষ্যৎ প্রভাব। কিছু বিশ্লেষকের মতে সাম্প্রতিক হামলা এবং সর্বোচ্চ নেতার হত্যাকাণ্ড ইরানের রাষ্ট্র কাঠামোয় আইআরজিসির প্রভাব আরও বাড়িয়ে দিতে পারে। তাদের মতে বর্তমান সরকার পতন হলেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার বদলে আইআরজিসি নিয়ন্ত্রিত একটি সামরিক রাষ্ট্র গড়ে ওঠার সম্ভাবনাই বেশি। এদিকে ইরানের ক্ষমতায় আসার মতো সম্ভাব্য উত্তরসূরিরা সবাই নিহত। ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানে ক্ষমতায় আসার সম্ভাবনা ছিল এমন প্রায় সব ব্যক্তিই নিহত হয়েছেন। এবিসি নিউজে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, শনিবার পরিচালিত যৌথ হামলা এতটাই সফল ছিল যে প্রবাব্য উত্তরসূরিদের অধিকাংশই নির্মূল হয়ে গেছে। এবিসি নিউজের সাংবাদিক জানাথান কার্লকে তিনি বলেন, আমরা যাদের প্রবাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করছিলাম তারা কেউই আর ক্ষমতায় আসতে পারবেন না, কারণ তারা সবাই মৃত। এমনকি দ্বিতীয় এবং তৃতীয় সারির নেতারাও নিহত হয়েছেন। ইরানের দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর দেশটিতে ক্ষমতা হস্তান্তর কিভাবে হবে এ নিয়ে নানা আলোচনা চলছের মধ্যেই ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো। খামেনিকে হত্যার প্রসঙ্গ উল্লেখ করে ট্রাম্প বলেন, সে মারার আগেই আমি তাকে শেষ করেছি। তারা দুবার চেষ্টা করেছিল, কিন্তু আমি আগে তাকে কুপকাত করেছি। 2024 সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে হত্যার ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ফেডারেল অভিযোগ গঠন করেছিল। আদালত নথির অনুযায়ী ওই ষড়যন্ত্রে জড়িত সন্দেহবাসী ফরহাদ শাকিরিকে ট্রাম্পের উপর নজরদারি এবং হত্যার দায়িত্ব দিয়েছিলেন ইরানি অর্থমন্ত্রীরা। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া পৃথক একটি সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানেও ভেনেজুয়েলার মতো ক্ষমতা হস্তান্তর মডেল অনুসরণ করা হতে পারে। এই বছরের শুরুতে ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমার মনে হয় আমরা ভেনেজুয়েলায় যা করেছি সেটি একটি নিখুঁত উদাহরণ। সেখানে মাত্র 2 জন ব্যক্তি ছাড়া বাকিরা নিজ নিজ পদে বহাল রয়েছেন। ইরানের নেতৃত্বে কাকে দেখতে চান এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তার কাছে 3টি ভালো বিকল্প রয়েছে, তবে এখনই তাদের নাম প্রকাশ করতে চান না তিনি। তার ভাষায়, আগে কাজ শেষ হোক, তারপর জানাবো। অপরদিকে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান। আব্বাস আরাগচ্চি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচ্চি বলেছেন, সাম্প্রতিক সংঘাতের সূচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রশাসন, তবে যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরানি। একই সঙ্গে বিশ্লেষকেরা বলছেন, উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলার মাধ্যমে ইরান সুপরিকল্পিত কৌশল বাস্তবায়ন করছে। ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচ্চি যুক্তরাষ্ট্রের ইরাক ও আফগানিস্তান আগ্রাসনের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি বলেন, গত 2 দশকে ইরানের পূর্ব ও পশ্চিম সীমান্তে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতাগুলো তেহরান গভীরভাবে বিশ্লেষণ করেছে এবং সেখান থেকে প্রয়োজনীয় শিক্ষা নিয়েছে। আরাগচ্চি আরও বলেন, তেহরানে বোমাবর্ষণ ইরানের যুদ্ধ পরিচালনার সক্ষমতাকে দুর্বল করতে পারবে না। তিনি জোর দিয়ে বলেন, ডিসেন্ট্রালাইজড মোজাইক ডিফেন্স কাঠামো আমাদের সেই সক্ষমতা দিয়েছে যার মাধ্যমে যুদ্ধের সময় ও পরিণতি নির্ধারণ করবে ইরানি। ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা চলার মধ্যেই গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা শুরু করে। এর আগে জেনেভায় অনুষ্ঠিত সর্বশেষ দফার আলোচনায় উভয় পক্ষ উল্লেখযোগ্য অগ্রগতির কথা স্বীকার করেছিল, কিন্তু সামরিক উত্তেজনা বেড়ে যাওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা কার্যত আড়ালে চলে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, একাধিক শীর্ষ সামরিক কমান্ডার এবং শত শত বেসামরিক নাগরিক নিহত হন। এর জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করে। এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। এই অভিযানের অংশ হিসেবে মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের প্রায় সব প্রধান সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। এসব হামলার উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন লন্ডনের কিংস কলেজের প্রতিরক্ষা অধ্যয়ন বিভাগের প্রভাষক রব গাইন্ট পিনফোল্ড। তিনি বলেন,
উপসাগরীয় দেশগুলোকে হামলা চালিয়ে ইরান কি করছে সে বিষয়ে তেহরান পুরোপুরি সচেতন। তার মতে ইসরায়েলের তুলনায় উপসাগরীয় দেশগুলোকে তুলনামূলক সহজ লক্ষ্য হিসেবে বিবেচনা করছে ইরান। পিনফোল্ড বলেন, ইরান উপসাগরীয় দেশগুলোকে বেছে নিচ্ছে কারণ তাদের উপর আঘাত হানা সহজ। ইসরায়েলের তুলনায় তারা দুর্বল লক্ষ্য। আবার এসব দেশের এই যুদ্ধে সরাসরি আগ্রহও কম, কারণ এটি মূলত তাদের যুদ্ধ নয়। তিনি আরও বলেন, ইরানের ধারণা উপসাগরীয় দেশগুলো দ্রুত যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নেবে এবং যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করবে। তবে এখনও পর্যন্ত সে ধরনের স্পষ্ট লক্ষণ দেখা যায়নি। পিনফোল্ডের মতে প্রকাশ্যে উপসাগরীয় দেশগুলো ঐক্য ও শক্ত অবস্থানের বার্তা দিচ্ছে। তারা বোঝাতে চাইছে যে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় তারা একসঙ্গে আছে, কিন্তু পর্দার পিছনে ইরানের সঙ্গে সম্পর্ক কিভাবে পরিচালিত হবে সেই প্রশ্নে দেশগুলোর মধ্যে মতভেদ রয়েছে। তিনি বলেন, কিছু উপসাগরীয় রাষ্ট্র সামরিক প্রতিক্রিয়ার পক্ষে চাপ দিতে পারে, তবে এই সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নেওয়ার মতো হিসেবে বিবেচিত হতে পারে এমন আশঙ্কাও রয়েছে। পিনফোল্ডের ভাষায়, দীর্ঘদিন ধরে অনুসৃত সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য এখন ক্রমশই সংকুচিত হয়ে আসছে। বর্তমান পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলোর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেদের সার্বভৌমত্ব রক্ষা এবং জাতীয় স্বার্থ তুলে ধরার সক্ষমতা প্রমাণ করা। আরও থাকছে যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে উত্তেজনা। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে দখলদার ইসরায়েল লেবাননে নিজেদের আক্রমণ বাড়িয়েছে। এ পদক্ষেপ এসেছে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী। ট্রাম্প তেহরানের শাসক আলেমদের উৎখাত করার এবং মার্কিন সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর এই সংঘাত মূলত শুরু হয় এবং ইরানি বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলায় ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাতে একাধিক মানুষ নিহত হয়। রোববার মার্কিন সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পসের সদর দপ্তরে আঘাত হানার ঘোষণা করে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে তারা তেহরানের লক্ষ্যবস্তুতে বড় আকারের হামলা চালাচ্ছে এবং হিজবুল্লাহের বিরুদ্ধে লেবাননে বোমা বর্ষণ চালাচ্ছে। হিজবুল্লাহ বলেছে তারা খামেনির হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলের দিকে রকেট এবং ড্রোন নিক্ষেপ করেছে। ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন। মার্কিন পেন্টাগনের মতে এপিক ফিউরি অভিযানে ৩ জন মার্কিন সেনা নিহত হন এবং ৫ জন গুরুতর আহত হন। ট্রাম্প বলেছিলেন যুক্তরাষ্ট্র তাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং ইরানের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আঘাত হানবে। ইরানি নেতারা পাল্টা হামলাকে ন্যায়যত বলে দাবি করেছেন। তেল আবিব ও বেইত শেমসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছে এবং আরও শত শত মানুষ আহত হয়েছে। ইরানের অভ্যন্তরে সরকারি তথ্য অনুযায়ী হামলায় ২০১ জন নিহত হয়েছে এবং আরও শত শত মানুষ আহত হয়েছে। মৃতদের মধ্যে রয়েছে খামেনির টপ উপদেষ্টা আলী শামখানি এবং রেভলিউশনারি গার্ডসের প্রধান মোহাম্মদ পাকপর। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও উত্তপ্ত। কবে এই পরিস্থিতি স্বাভাবিক হবে তা বলা যাচ্ছে না। এই সংঘাত প্রসঙ্গে আন্তর্জাতিক নেতারা মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেছেন।